জাকাত আদায়ের চেষ্টা করতে গিয়ে আমি কিছু সমস্যায় পড়ছি। প্রশ্নগুলো উত্তর দিলে কৃতজ্ঞ হব। জাকাতের ৮টি খাত তিনি নিজেই লিখেছেন সুন্দর করে। ১ নাম্বার ফকির, তিনি অবশ্যই লিখেছেন যার নিসাব পরিমাণ সম্পদ নেই। ২ মিসকিন, যার কিছুই নেই, যার কাছে এক বেলা খাবারও নেই, মানে উল্টে গেছে আর কি। ৩ নাম্বার আমিনীন, ইসলামী সরকারের পক্ষে জাকাত কাজে নিয়োজিত ব্যক্তি। ৪ মুআল্লাফাতুল কুলুব, চিত্ত জয় করার জন্য। ৫ কৃতদাস তথা বন্দি মুক্তি। ৬ ঋণগ্রস্ত। ৭ আল্লাহর প্রতি। ৮ অসহায় মুসাফির। জাকাতের প্রথম খাতটির মানুষ নির্ধারণ করা আমার জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে, কারণ একজন মানুষের ফিনান্সিয়াল কন্ডিশন জানা সহজ নয়। তার নিসাব পরিমাণ আছে কি না তা নির্ধারণ করা আমার পক্ষে কঠিন। সম্পদের ক্ষেত্রে নিসাবের পরিমাণ 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ বর্তমান বাজার মূল্য 1 লক্ষ টাকার মতো। অনেক মানুষ আছে দেখলে অভাবী মনে হয়, কিন্তু তাদের 1 লক্ষ টাকার বেশি অর্থ গচ্ছিত আছে বলে প্রতীয়মান হয়। আবার কিছু পাড়া প্রতিবেশী বা কাছের মানুষের নিসাবের চেয়ে বেশি সম্পদ থাকলেও সংসারে বড্ড অভাব। অনেক ভিক্ষুক, বিকলাঙ্গ বা রাস্তায় ঘুমানো মানুষ আছেন যাদের নিসাব পরিমাণ টাকা গচ্ছিত আছে। 52.5 তোলা রূপার নিসাব হিসাব করলে আমরা সাধারণত যাদের জাকাত দিই তাদের অনেকের উপরই জাকাত ফরজ হয়ে যায়। তো যেহেতু বর্তমান বাস্তবতায় জাকাতের অন্য খাতগুলোর মানুষ কম বা কোনোটির প্রেক্ষাপট এখন আর নেই, এমন অবস্থায় আমি কিভাবে প্রথম খাত বা ফকির সহজভাবে নির্ধারণ করতে পারি? তার দ্বিতীয় প্রশ্ন, বর্তমান বাস্তবতায় জাকাত প্রদানের জন্য সঠিক মানুষদের নির্বাচনের সঠিক প্রক্রিয়া কেমন হতে পারে? ৩ যারা বিভিন্ন সময় নিজ থেকে চাইতে আসেন তাদেরকে নিসাবদারি কিনা প্রশ্ন করলে বিব্রত হতে পারে। এভাবে প্রশ্ন করে নিশ্চিত হয়ে জাকাত আদায় করা সঠিক হবে? তারপরে ৪ জাকাতের সব টাকা একসাথে বিতরণ করতে হবে নাকি পরবর্তী বছরের জাকাত হিসাবের দিন পর্যন্ত সময় নিয়ে অল্প অল্প করে অভাবী লোক খুঁজে খুঁজে জাকাত আদায় করা যাবে? সর্বশেষ প্রশ্ন, এলাকার কতিপয় অভাবী, কতিপয় নেশাবদারি আগের বছরগুলোতে জাকাত দিয়েছে এমন মানুষ প্রতি বছর জাকাত পাওয়ার আশা করে থাকে। সুষ্ঠু বন্টনের কথা চিন্তা করে প্রতিষ্ঠানের মাধ্যমে জাকাত আদায় করলে তারা মনোক্ষুণ্ণ হয়। এক্ষেত্রে করণীয় কি? সবগুলো প্রশ্নের জবাবের আগে জানতে হবে জাকাত আর্থিক ইবাদত এবং এটার দায়িত্ব রাষ্ট্রের। দায়িত্ব দায়িত্ব রাষ্ট্রের। এটা কল্যাণ রাষ্ট্র। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। রাষ্ট্র ক্ষমতায় ভালো মানুষ আছে, এর প্রমাণ 4টা কাজের দ্বারা। অথবা ভালো মানুষ রাষ্ট্র ক্ষমতায় গেলে 4টা কাজ করবে। অথবা কল্যাণ রাষ্ট্রের বাস্তবতা, রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকবে 4টে জিনিস। 1 নাম্বার সালাত কায়েম, রাষ্ট্র সালাত কায়েম করবে। রাষ্ট্রের কর্তা ব্যক্তিরাও নামাজ কায়েমকারী হবে এবং তাদের অধীনস্থরাও নামাজ পড়বে। আল্লাহ তাআলার আদেশ এটা। তো রাষ্ট্রের দায়িত্ব জাকাত আদায় এবং বন্টন। রাষ্ট্র যেভাবে ইনকাম ট্যাক্স আদায় করে, তো ইনকাম ট্যাক্স যেভাবে আদায় করে মাত্র 2.5% জাকাত। কত পার্সেন্ট? 2.5% জাকাত আদায়ের দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্রের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় জাকাত ফরজ হয়েছে যখন তিনি রাষ্ট্রের প্রধান। আমাদের রাষ্ট্রে জাকাত অর্ডিন্যান্স ছিল, জাকাত আইন হয়েছে, কিন্তু জেলাও সেই পর্যন্ত। লোকজন বিশ্বাস করে না জাকাত। সারা দেশের ডিসিরা, সারা দেশের জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক সবাই মিলে 10-12 কোটি টাকা, 20 কোটি টাকা জাকাতের হয় না, কারণ মানুষ বিশ্বাস করে। এটা আফসোস। তো কল্যাণ রাষ্ট্রের রাষ্ট্রীয় কাজ 1 নাম্বার
সালাত কায়েম, 2 নাম্বার যাকাত আদায় আর বন্টন, 3 নাম্বার ভালো কাজের আদেশ, চতুর্থ মন্দ কাজের, এটা হলো মৌলিক বৈশিষ্ট্য। হ্যাঁ, রাষ্ট্রের দায়িত্ব যাকাত ব্যক্তি যদি আদায় করতে চায় যথাযথ স্বচ্ছভাবে দিতে হবে। এবার বলি যে প্রশ্নকারী যেভাবে প্রশ্ন করেছেন, উনি ফকির আর মিসকিন ভুলায়ে ফেলেছেন। মূলত ফকির বলে যার কিছুই নাই, মানলা সেই আলা, আর মিসকিন বলে মানলাহু আদনা সেই, যার অল্প আছে। এর বাস্তবতা হলো যে বাংলাদেশি লোকজন মিডল ইস্টে চাকরি টাকরি করতে যায়, বিমান ভাড়া দিয়ে ভিসা কিনে। আরবের লোকজন কি বলে, কি বলে, তার মানে হের বিমান ভাড়ার পয়সা আছে, হের ভিসা কেনার পয়সা, সারা বছর খাওয়ার ব্যবস্থা নাই। এজন্য মিসকিন মানে যার অল্প আছে, চলে না। এখন উনি যে বাস্তবতা তুলে ধরেছেন শুনুন, আমি আপনাদেরকে একজন গবেষক তার নাম ধরে বলি। বাংলাদেশের কেয়ারটেকার গভর্নমেন্টের এক সময়ের অ্যাডভাইজার, 2বার অ্যাডভাইজার ছিলেন, ডক্টর হুসেন জিল্লুর রহমান। আমি তার নামটা ধরে বলছি কারণ মানে বেশ কিছু জায়গায় একসাথে কাজের সুযোগ হয়েছে। তার একটা গবেষণা আছে, তিনি বলেছেন বাংলাদেশে একজন স্কুল শিক্ষক বা গ্রামের সাধারণ কৃষকের সন্তান কষ্ট করে এমএ পাস করেছে। কি করেছে? যেটা বাংলাদেশের ব্যাপক বাস্তব চিত্র। এমএ পাস করেছে। হ্যাঁ, বাবা মা গ্রামেই থাকে অবসর জীবনে, ছেলে এমএ পাস করে, হ্যাঁ অনার্স মাস্টার্স করে চাকরি নিয়েছে। কোথায়? সর্বোচ্চ হয়তো প্রথম এন্ট্রি, একবারে প্রথম চাকরিতে 30,000, 25,000, 35,000, অনেক উপরে হলে 40,000, এর বেশি তো না বেতন। তো 40,000 টাকা বেতনে চাকরি করে, হ্যাঁ বাবা বিয়ে করিয়েছে। যেহেতু অনার্স মাস্টার্স করা ছেলে, শিক্ষক পরিবারের সন্তান, আরেকজন ভালো ব্যক্তির আদরের দুলালি বিয়ে করিয়েছে, যার কসমেটিক্স লাগে মাসে কত, কয় হাজার, আমরা 5,000 করলাম, মাসে কয় হাজার, অঙ্ক করেন, মাসে 5,000। হ্যাঁ, বাসা ভাড়া দিয়ে থাকে, কত লাগে বলেন তো ঢাকা শহরে? যদি একেবারে সিটি কর্পোরেশনের একটু সাইড কেসেও হয়, মিনিমাম 15,000-এর কমে কি বাসা ভাড়া, সব মিলাইয়াই ধরলাম বোর 5,000 আর বাসা ভাড়া 20,000, থাকলো কত? তো 5,000 বউয়ের, 15,000 বাসা ভাড়া, থাকলো কত? এখন শুধু মনে করে যে ওর একটা বাচ্চা হয়েছে, গবেষণা তো বাচ্চা হয়েছে, বাচ্চা একটা বাচ্চা, স্বামী স্ত্রী 2 জন, বাজার খরচ কত লাগে? হ্যাঁ, আচ্ছা 10,000 ধরেন, কত? 10,000, পেলে গেল কত? আচ্ছা, গ্রামে যে মা বাবা আছে ওরা অপেক্ষা করে, বাবা পেনশনে, মা বৃদ্ধা, ডায়াবেটিস, প্রতি মাসে মা বাবা 2 জনের 3-4 হাজার, 5,000 টাকার ওষুধ লাগে, লাগে না? তো যদি অন্য খরচ দিল না, কেবল ঔষধের পয়সাটা দিল, তাহলেও মা বাবাকে মিনিমাম কয় হাজার? 5,000। তাহলে কয় হাজার হলো? 35,000। উচ্চ অঙ্ক মিলতেছে নি? থাকলো কয় হাজার? আচ্ছা, ও যে অফিসে আসা যাওয়া করবে, 1 মাস অফিসে আসা যাওয়ার ভাড়া শূন্য আসবে না অফিসে আসা যাওয়া করবে? 5,000-এ হবে? ওই বাচ্চাটা খোঁজ নিয়ে দেখবেন ও দুপুর বেলা খায় না। এটা গবেষণা, অনেক রিসার্চের পরে উত্থাপিত রেজাল্ট, মিলায়ে দেখবেন নিজের ডানে বামে। ওই 40,000 বেতন পাওয়া ছেলেটা দুপুরে কলা আর পাউরুটি কি খায়? মিনিমাম। প্রতিদিন আবার খায় না। ওই 5,000-এ আসা যাওয়ার ভাড়া আর এই, আচ্ছা এর মাঝে হঠাৎ যদি অসুস্থ হয়, তাহলে 1,000 টাকার একটা নোট খালি ফি দেয়া লাগে। এরপরে আবার আছে টেস্ট,
5,000-এ হইবনি আল্লাহ ভালো জানে। হ্যাঁ, টেস্ট, কারণ ওইটার আবার পার্সেন্টেজ নাকি কই কই যায় আপনারা জানেন না, তো আমার কাছে ফতুয়া আসে এই জন্য কইতেছে ভাই। অনেক ভালো ডাক্তার ভাই আছে যারা এগুলা করে না, এদের সংখ্যা আল্লাহ বাড়িয়ে দিন, বলেন আমিন। হ্যাঁ, এবার চিন্তা করেন, প্রাইমারি স্কুল বা সাধারণ কৃষক পরিবারের বাচ্চা অনার্স মাস্টার্স করে 40,000 টাকার বেতনে চাকরি করে এক স্ত্রী এক বাচ্চা নিয়ে ঢাকায় বসবাস করে অথবা বাংলাদেশের বিভাগীয় যে কোনো শহরে, পেলে ওই ছেলের কি খরচে হয়? বলেন হয়? তো যাকাত কারে দিতে হবে? এবার আসেন, এই গবেষণা হলো, আমি আরেকদিন বলেছিলাম হয়তো অনেক বছর আগে, গবেষণা হলো যে আমাদের বাসায় যারা কাজ করে এদের পরিবারের খোঁজ নিয়ে, সাধারণত মহিলা কাজ করে যে বাসায় খাবারের সময় যখন হয় সে ওই বাসায় কি আপনাদের ঘরে আছে না খায়। আর 5,000-এর কমে তো, আচ্ছা 3,000 4,000-এর কমে একটা কাজ করে না, মিনিমাম একটা কাজের জন্য 3,000, সারা মাস একটা কাজ করবে কয় হাজার? 3,000, দুইটা কাজ করলে 6,000, আচ্ছা 5,000, দুই কাজ করে 5,000 ধরলাম। কিন্তু এক মহিলা একজন কাজের বুয়া একটা বাসায় কাজ করে মিনিমাম মিনিমাম 3টা বাসায়, সকাল থেকে দুপুর পর্যন্ত। এটা মানে গবেষণা, তো আপনারা মিলায়ে দেখেন, সকাল থেকে দুপুর পর্যন্ত এক জায়গায়, দুপুরের খাওয়ার পরে মাগরিব পর্যন্ত এক জায়গায়, মাগরিবের পর থেকে এসা পর্যন্ত। আচ্ছা যদি 3 বাসায় নাই করে 2 বাসায় কাজ করে, তাহলে তার ইনকাম 10,000। ইনকাম কত? তার হাজবেন্ড যদি রিক্সা চালায়, তার ইনকাম কত বলেন তো? একজন রিক্সা চালক একদিন চালায় একদিন ক্যাব দেয়, মাসে 15 দিন যদি রিক্সা চালায়, তাইলে খরচ বাদ দিয়েও দৈনিক 1,000 অন্তত ন্যূনতম, তাইলে 15 দিনে 15,000, তার বউয়ে 10,000। তাদের যদি দুইটা বাচ্চা তাকে খোঁজ নিয়ে দেখেন, বাচ্চা গার্মেন্টসে, একটা বাচ্চাও যদি গার্মেন্টসে চাকরি করে, তাইলে ওই বাচ্চা মিনিমাম 10,000, তাইলে ওই বুয়া পরিবারের ইনকাম কত? 5,000 বুয়া নিজে, 15,000 তার হাজবেন্ড, 20,000, আর তার গার্মেন্টসে চাকরি করোয়া বাচ্চা 10,000, 30,000। খরচ কত? সে যে ঘরে থাকে, আচ্ছা ধরলাম একটু ভালো কি করে দেখা দিলে 5,000 টাকা বাসা ভাড়া, তারপরে ওর খরচ, খাবার খরচ তো মহিলা তো নিজেই 2 বেলা বাহিরে খায়, হাজবেন্ড রিক্সা চালাতে গিয়ে ওই বাহিরে খায়, ওর খাওয়ার খরচ বাদ দিয়ে 1,000। যে মেয়েটা গার্মেন্টসে কাজ করে ওরও দুপুর বেলার খাবার কোথায়? অনেক গার্মেন্টস খাবার দেয়। ওর জীবনযাত্রায় যে আয়, এই আয়ের সাথে প্রতি মাসে তার জমা হয়। ওই 40,000 টাকা বেতন পাওয়া এমএ পাস করা ছেলেটার প্রতি মাসে সেভিংস সেভিংস আপনারা বুঝতেছেন তো? সেভিংস নাই। কিন্তু ওই কাজের বুয়া রিক্সা চালক, বলেন না আলহামদুলিল্লাহ, তার প্রতি মাসে সেভিংস আছে, প্রতি মাসে সেভিংস আছে। এখন আপনি আমি যাকাত কাকে দিচ্ছি? শুধু তাই না, আমাদের এই মসজিদে আমাদের খাদেম এখনো রাখে মনে হয়, আমাদের আগে এগুলা ছিল, এখনো আছে, খাদেম বা মুয়াজ্জিনের কাছে যারা ভিক্ষা করে ওরা জমা রাখে। ওদের যে আয়ের কর, ওদের যে সেভিংস, শিক্ষিত মানুষদের এই সেভিংস হয় না ইল্লা মাশা। এবং যাকাত কাকে দেবেন? এখন প্রশ্ন হলো, যাকাত ইবাদত, যাকাত অধিকার, যাকাত অনুগ্রহ না, দয়া মায়া না, যাকাত হলো অধিকার। ধনীর সম্পত্তিতে অভাবীর অধিকার কে দিয়েছেন? আর মাত্র 2.5%। তো বাংলাদেশে আমরা যেভাবে যাকাত দেই,
আসলে যাকাত হয় না। প্রশ্ন, ওই আপনি তো গবেষণা করে এখন যে কইলাম এটা, এখন যদি চিন্তা করেন আপনার অঙ্ক মিলে যাবে, সতর্ক হবে। তার মানে যাকাত ব্যক্তি পর্যায়ে যদি দিতে চান তাহলে অবশ্যই যাচাই বাছাই করে ইবাদত হওয়ার কারণে যে কাউকে দিলে হবে না, যাচাই বাছাই করতে হবে। পাশাপাশি আরেকটা মাসালা জানা উচিত, আমাদের সোসাইটিতে আমরা যাকাত দিতে গিয়ে হয়তো 100 টাকার নোট, নতুন নোট, 50 টাকার নতুন নোট দেয় যাকাত। জেনে রাখবেন এই ফতোয়াটা আমাদের দেশে কম বলা হয়। পৃথিবীর সব আইম্মা মুস্তাহিদিন একমত, আপনি যাকাত দাতা হিসেবে যাকে যাকাত দিচ্ছেন সে এবং তার পরিবার যারা তার পোষ্য, তাদের ন্যূনতম একদিনের খরচ না দিলে যাকাত আদায় হবে না, হবে না, হবে না। তাই যদি 5 জনের পরিবারের এক ব্যক্তিকে আপনি 100 টাকা যাকাত দেন, 100 টাকায় একদিন চলে? বলেন চলে? বরং 500 টাকায়ও একদিন চলা চলা। তাই এই মাসালাটা স্মরণ রাখবেন, যদি কাউকে আপনার যাকাতের টাকা দেন অবশ্যই ন্যূনতম একদিনের টাকা দিতে হবে, একদিনের তার খরচ বহন করতে হবে। এর কম দিলে যাকাত আদায় হবে না, হবে না।